তোমরা প্রত্যেকে ভালো আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে যেটা পড়াবো আমি সেটা হচ্ছে ক্লাস 12-এর কেমিস্ট্রি সাবজেক্ট, তার ফার্স্ট চ্যাপ্টার সলিউশন অর্থাৎ দ্রবণ। এর আগের ক্লাসে আমরা ফার্স্ট পার্ট আলোচনা করেছি। আজকে যেটা করব তোমাদের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। তো সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করি। লাস্ট আমাদের যতটুকু স্মরণে আছে পড়ানো হয়েছিল দ্রবণের যে বিভিন্ন প্রকার হয় অর্থাৎ প্রকারভেদ দ্রবণের, সেটা নিয়ে লাস্ট পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে দ্রবণের শক্তি বা মাত্রা, শক্তি বা মাত্রা, সেটা ইংলিশে বললে স্ট্রেংথ হয়, স্ট্রেংথ। তাহলে দ্রবণের শক্তি বা মাত্রা বা স্ট্রেংথ ব্যাপারটা কি? অ্যাকচুয়ালি দ্রবণের শক্তি, মাত্রা বা স্ট্রেংথ যাই হোক না কেন, সেটা দ্রবণের যে আমরা দুটো কোয়ান্টিটি দেখেছিলাম, একটা হচ্ছে দ্রাব আর একটা হচ্ছে দ্রাবক। তাহলে একটা দ্রবণের মধ্যে যতটা দ্রাব দ্রবীভূত থাকে সেটাই দ্রবণের শক্তি বা মাত্রা অর্থাৎ দ্রবণের গাঢ়ত্ব। তাহলে অ্যাকচুয়ালি দ্রবণের মাত্রা বা শক্তি হচ্ছে দ্রবণের গাঢ়ত্ব, দ্রবণ এর গাঢ়ত্ব। তা দ্রবণের গাঢ়ত্ব কি? দ্রবণের গাঢ়ত্ব হচ্ছে একটা দ্রবণের মধ্যে যতটা পরিমাণ দ্রাব দ্রবীভূত থাকে সেটাই দ্রবণের গাঢ়ত্ব। ধরো মনে করো একটা আমি সলিউশন তৈরি করেছি, দ্রবণ অর্থাৎ সমসত্ব দ্রবণ, এটা নিয়ে তো আগে আলোচনা করেছি আমরা। তাহলে একটা দ্রবণ তৈরি করেছি, তাহলে এটা যতটা আছে দ্রবণ যতটা আছে আমার, তার মধ্যে দ্রাব কতটা আছে, এটা ধরো দ্রবণ, পুরোটা দ্রবণ, তার মধ্যে কতটা দ্রাব আছে সেটাই দ্রবণের গাঢ়ত্ব। তাহলে আমি বলতে পারি দ্রবণের রেসপেক্টে টোটাল দ্রবণ যত হবে অর্থাৎ দ্রবণের রেসপেক্টে যতটা দ্রাব দ্রবীভূত আছে সেটাই দ্রবণের গাঢ়ত্ব। আরেকটা হয় যে দ্রাবকের রেসপেক্টে দ্রাব কতটা দ্রবীভূত আছে। ধরো এখানে আমি দ্রাব নিয়েছি, দ্রাবক, আর এখানে দ্রাব আমি যোগ করেছি, অ্যাড করেছি দ্রাব। তা দ্রাবকের রেসপেক্টে দ্রাব কতটা পরিমাণ নিয়েছি সেটাকে বলা হয় দ্রবণের গাঢ়ত্ব। তাহলে ভালো করে দেখো যে দ্রবণের রেসপেক্টেও আমরা বলতে পারি দ্রবণের গাঢ়ত্ব, আবার দ্রাবকের রেসপেক্টেও বলতে পারি দ্রবণের গাঢ়ত্ব। তবে শুধুমাত্র একটাই আমাদের কোয়ান্টিটি আছে কিংবা একক আছে, যাই বলি না কেন, সেক্ষেত্রে দ্রাবকের রেসপেক্টে দ্রাবটা ধরা হয়। বাকি যতগুলো একক আছে আমাদের সবগুলোতেই দ্রবণের রেসপেক্টে দ্রাবটা ধরা হয়। যখন ওই এককগুলো নিয়ে আমরা আলোচনা করব, ইউনিট নিয়ে আলোচনা করব, তখন সেটা আবার বলব। তাছাড়া দেখো, ধরো জল এখানে নিয়েছি, আমি H2 নিয়েছি, একটা গ্লাসে H2 নিয়েছি, তাহলে H2 তো এখানে আমার কি দ্রাবক হিসাবে কাজ করছে। এবার এর মধ্যে আমি সোডিয়াম ক্লোরাইড নিয়েছি, তাহলে দ্রাবক অর্থাৎ জল যতটা পরিমাণ নিয়েছি আর দ্রাব অর্থাৎ NaCl যতটা পরিমাণ নিয়েছি সেটাই হবে দ্রবণের গাঢ়ত্ব। দ্রাবকের রেসপেক্টে দ্রাবক কতটা আছে, অর্থাৎ এখানে যদি বলি তাহলে এভাবে বলতে পারি আমি দ্রাব গাঢ়ত্ব সমান দ্রাব বাই দ্রাবক। আর যদি দ্রবণ রেসপেক্টে বলি তাহলে গাঢ়ত্ব সমান দ্রাব বাই দ্রবণ। তাহলে এই হচ্ছে বিষয় গাঢ়ত্ব। এবার একটা দ্রবণের গাঢ়ত্ব কিংবা স্ট্রেংথ কিংবা মাত্রা
এগুলোকে পরিমাপ তাহলে কিভাবে করা যায়, তার জন্য আমাদের 8টা মানে 8ভাবে ওই পরিমাপটা করা যায়, 8টা একক দ্বারা প্রকাশ করা যায় দ্রবণের শক্তি কিংবা মাত্রাটা। প্রথমে সেই শক্তি কিংবা মাত্রা যে 8টা এককে প্রকাশ করা যায় সেগুলো প্রথমে লিখে নিই, তারপর প্রতিটা এককগুলো আমরা ধরে ধরে আলোচনা করব। তাহলে 8টা আমরা এককগুলো লিখে নিই। প্রথমে ফার্স্ট হচ্ছে শতকরা মাত্রা, শতকরা মাত্রা। তারপর হচ্ছে নর্মালিটি, তিন নম্বর মোলারিটি, মোলারিটি। 4 নম্বর ফর্মালিটি, ফর্মালিটি। 5 নম্বর হচ্ছে গ্রাম পার লিটার, গ্রাম পার লিটার। 6 নম্বর হবে শতকরা মাত্রা, নর্মালিটি, নর্মালিটি, মোলারিটি, ফর্মালিটি। আচ্ছা, এটা প্রথমে এটাই লিখে দিই আমি, যে 5 নম্বর হচ্ছে মোলালিটি, মোলালিটি, মোলালিটি। তারপর হবে গ্রাম পার লিটার, গ্রাম পার লিটার। তারপর 7 নম্বর হবে মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ। তারপর শেষ যেটা অর্থাৎ 8 নম্বরটা হবে পিপিএম, পিপিএম, পার পার্টস মিলিয়ন। তাহলে এই 8 রকম ভাবে দ্রবণের মাত্রা কিংবা শক্তিটা প্রকাশ করা যায়। এবার প্রতিটা এককগুলো আমরা ধরে ধরে আলোচনা করব। তাহলে প্রথমে যে একক নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে শতকরা মাত্রা। তাহলে এবার আমরা প্রথম যে এককটা ছিল সেটা শতকরা মাত্রা, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি। তাহলে শতকরা মাত্রা, শতকরা মাত্রা, শতকরা মাত্রাটা হচ্ছে 100 ভাগ দ্রবণের মধ্যে যত ভাগ দ্রাব্য থাকে সেটাই শতকরা মাত্রা। 100 ভাগ দ্রবণে, 100 ভাগ দ্রবণে যত ভাগ দ্রাব্য থাকে সেটাই শতকরা মাত্রা। তাহলে ধরো এটা একটা আমরা দ্রবণ নিয়েছি অর্থাৎ সলিউশন। তাহলে এই দ্রবণটাকে যদি 100 ভাগ হিসাবে প্রকাশ করি তাহলে এর মধ্যে যতটা আমার দ্রাব্য থাকবে, যতটা দ্রাব্য থাকবে সেটাই শতকরা মাত্রা। এই শতকরা মাত্রাকে আবার 3 ভাগে প্রকাশ করা হয়। এখন হচ্ছে ডাব্লু বাই ডাব্লু, ভি বাই ডাব্লু, আচ্ছা ডাব্লু বাই না ভি বাই ভি। তাহলে এটা মানে তো এটা তো আমার গ্রামে প্রকাশিত হবে, ওয়েটটা তো গ্রামে প্রকাশিত হয় ভরটা, তাহলে একই রকমভাবে এটাও গ্রামে প্রকাশিত হবে। আচ্ছা ভি মানে তো আয়তন, আয়তনটাকে কী দিয়ে প্রকাশ করা হয়? এমএল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটা এমএল দ্বারা প্রকাশ করব এটা, আর এটাকে আমরা গ্রাম দিয়ে প্রকাশ করব। একই রকমভাবে ভিটা আয়তন, তাহলে এটাকে এমএল দিয়ে প্রকাশ করব, আবার এটা এমএল দিয়ে প্রকাশ করব। ইন্টু শতকরা যেহেতু তাহলে 100% হবে, 100% গুণিত 100%
গুণিত 100%। তাহলে এটা তো হচ্ছে দ্রাব, দ্রাবটা কি থাকবে, গ্রামে থাকবে, আর দ্রবণও গ্রামে থাকবে, ইন্টু 100%। আর যেহেতু ভিতে প্রকাশ করছি, তাহলে দ্রাব থাকবে ml, দ্রাব থাকবে, আচ্ছা না এটা হবে যে W/V হবে, W/V। তাহলে দ্রাব থাকবে গ্রামে, আর দ্রবণ থাকবে ml এ, দ্রবণ থাকবে ml এ, গণিত 100%। একই রকম ভাবে দ্রাব থাকবে ml এ, আর দ্রবণ থাকবেও ml এ, ইন্টু 100%। তাহলে কয়েক উদাহরণ নিয়ে নিই আমি। যদি আমাকে বলা হয় 70% W/W H2SO4, যদি কোথাও লেখা থাকে এরকম, তা আমরা যদি দেখি কোনো সিরাপ হোক কিংবা কোনো সলিউশন হোক, বিশেষ করে সিরাপই বলছি আমি, কিংবা যে কোনো দ্রবণ আমি যদি দেখি ওই দ্রবণের উপরে একটা স্টিকার লাগানো থাকে, সেই স্টিকারে দ্রবণের মধ্যে দ্রাবক কতটা আছে, তারপর দ্রাবক কতটা আছে, কিংবা দ্রবণের যে এটা কোয়ান্টিটি কত আছে, সেগুলো কিন্তু সেখানে উল্লেখ করা থাকে। তো তোমরা যদি খেয়াল করো কোনো সময় কোনো দ্রবণে, যে কোনো দ্রবণে, তো আমি এক্সাম্পল হিসাবে নিয়ে নিলাম যে 70% W/W H2SO4। এটা অর্থ কি, যদি আমার দ্রবণটা যদি হয় 100 ভাগ, অর্থাৎ দ্রবণটা যতটা আছে তার মধ্যে 70% H2SO4 সেখানে দ্রবীভূত আছে। অর্থাৎ টোটাল দ্রবণ যতটা হবে, 100 গ্রাম যদি দ্রবণ এখানে হয়, 100 যদি আমার দ্রবণ হয়, 100 গ্রাম দ্রবণ হয়, তাহলে 70% অর্থাৎ 70 গ্রাম দ্রবীভূত আছে এখানে, H2SO4 অ্যাড করা আছে। এভাবে প্রকাশ করা যেতে পারে এটা। আবার যদি ধরা হয় যে 30% ধরো G/V HCl, এটা হচ্ছে যে টোটাল দ্রবণ যত ml আছে তার মধ্যে 70 বা 30% হিসাবে দ্রবীভূত আছে, অর্থাৎ সেটা গ্রামে প্রকাশ করা আছে। তাহলে যদি 100 ভাগ পুরো দ্রবণটা হয়, 100 ml যদি দ্রবণ হয় পুরো এটা, তাহলে 30 গ্রাম HCl দ্রবীভূত আছে, এটা এভাবে প্রকাশ করা হয়। আবার ধরে নিই যে 10% ml/ml C2H5OH ইথানল, তাহলে এটা প্রকাশ করা হয় যে পুরো যে দ্রবণটা আছে সেটা যদি 100 ml হয়, তাহলে আমার 10 ml অর্থাৎ 10 ml C2H5OH অর্থাৎ ইথানলটা দ্রবীভূত আছে। এই হচ্ছে বিষয় শতকরা মাত্রার ডিটেলস। এবার আমরা আসবো সেকেন্ড যে আমরা এককটা দেখেছিলাম, সেটা হচ্ছে নর্মালিটি। সেই নর্মালিটির ব্যাপারে একটু দেখি তাহলে। এবার নর্মালিটি, তাহলে নর্মালিটি কাকে বলবো, যে 1 লিটার দ্রবণে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রাব দ্রবীভূত থাকবে
সেটা তার নর্মালিটি। তাহলে 1 লিটার দ্রবণে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রাব থাকবে সেটা তার নর্মালিটি। এবার 1 লিটার মানে তো জানি আমরা 1000 ml বা 1000 সিসি কিউবিক সেন্টিমিটার। তাহলে 1 লিটার দ্রবণে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রাব থাকবে বা 1000 ml দ্রবণে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রাব থাকবে বা 1000 কিউবিক সেন্টিমিটার দ্রবণে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রাব থাকবে সেটা তার নর্মালিটি। এবার ধরো 1 লিটার বা 1000 ml দ্রবণে যদি 1 গ্রাম ইকুইভ্যালেন্ট 1 গ্রাম তুল্যাঙ্ক দ্রাব থাকে তাহলে তার নর্মালিটি হবে, সেই দ্রবণের নর্মালিটি হবে 1 নর্মাল। অ্যাকচুয়াল নর্মালিটিকে n দ্বারা প্রকাশ করা হয়। যদি 1 লিটার দ্রবণে আমার 2 গ্রাম তুল্যাঙ্ক দ্রাব থাকে তাহলে তার হবে নর্মালিটি 2 নর্মাল বা 1.5। 1 লিটার দ্রবণে যদি 1.5 গ্রাম তুল্যাঙ্ক দ্রাব থাকে তবে তার নর্মালিটি হবে 1.5 নর্মাল। এই সে ব্যাপার। তাহলে নর্মালিটিকে আমরা কিভাবে প্রকাশ করব? কোনো দ্রবণের নর্মালিটিকে কিভাবে প্রকাশ করব? গাণিতিক রূপ হিসাবে, অর্থাৎ গাণিতিক প্রকাশ হিসাবে, গাণিতিকভাবে। তাহলে প্রথমে আমাকে জানতে হবে গ্রাম তুল্যাঙ্ক ব্যাপারটা কি। গ্রাম তুল্যাঙ্ক হচ্ছে গ্রাম তুল্যাঙ্ক যদি কোনো দ্রবণের দ্রাব যেটা থাকবে তার ভর যদি W হয় আর যদি তার তুল্যাঙ্ক ভার E হয় তাহলে গ্রাম তুল্যাঙ্ক সমান W/E। বুঝালো? যেখানে লিখে দিই W সমান দ্রাবের ভর, E সমান তুল্যাঙ্ক ভার, দ্রাবের তুল্যাঙ্ক ভার। এবার অনেকের মনে হতে পারে তাহলে তুল্যাঙ্ক ভার ব্যাপারটা কি? তুল্যাঙ্ক ভার হচ্ছে ইউ সমান, অর্থাৎ তুল্যাঙ্ক ভার ইউ সমান দ্রাবের আণবিক ওজন বাই যোজ্যতা। দ্রাবের আণবিক ওজন বাই যোজ্যতা। যদিও এটা ক্লাস 11-এর বিষয়, তাহলে এ হচ্ছে আমাদের গ্রাম তুল্যাঙ্ক। তাহলে যদি ধরে নিই যে ভি লিটার দ্রবণে দ্রাবণ W/E গ্রাম ইকুইভ্যালেন্ট, আচ্ছা গ্রাম তুল্যাঙ্ক লিখি, গ্রাম তুল্যাঙ্ক। তাহলে ভি লিটার দ্রবণে দ্রাব যদি W/E গ্রাম তুল্যাঙ্ক থাকে তাহলে 1 লিটার দ্রবণে দ্রাব কত থাকবে? ঐকিক নিয়ম হিসাবে সেটা প্রকাশ করতে পারি W/E/V সমান W/E ইন্টু ভি। এটা তো উল্টে গেলে তোমরা জানো গ্রাম তুল্যাঙ্ক। তাহলে অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যালি যদি এক্সপ্রেশন বলি নর্মালিটির, তাহলে নর্মালিটির এক্সপ্রেশন হচ্ছে ম্যাথমেটিক্যালি
ডাব্লু বাই এ ইন্টু ভি, এটা মনে রাখতে হবে, ডাব্লু বাই ইন্টু ভি। এবার দেখো তাহলে এর এককটা কি হবে, নর্মালিটি এককটা হবে, একক হবে, তাহলে গ্রাম তুল্যাঙ্কের একক কি, গ্রাম তুল্যাঙ্কের এককটা হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট, গ্রাম ইকুইভ্যালেন্ট। আর পার লিটার, এটা যেহেতু 1 লিটারে পার লিটার, এবার লিটারের এককটা হচ্ছে লিটার ইনভার্স, লিটার ইনভার্স। এবার এখানে একটা জিনিস খেয়াল করো যে এই যে নর্মালিটি বিষয়টা, এটা কোনো টেম্পারেচারের উপর নির্ভর করে কিনা, তাহলে টেম্পারেচার তাপমাত্রার উপরে সেটা নির্ভর করে কিনা, তাপমাত্রা। ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন থেকে আমরা দেখতে পাচ্ছি ভি, অর্থাৎ নর্মালিটির ক্ষেত্রে এখানে আয়তন প্রযোজ্য, আয়তন থাকছে, যেহেতু তাপমাত্রার প্রভাবে দ্রবণের আয়তন যেহেতু ভ্যারি করে, তাই তাপমাত্রার প্রভাবে, তাপমাত্রা কম বেশিতে নর্মালিটির যে মানটা সেটা কম বেশি হবে, অর্থাৎ ভ্যারি করবে এটাও, যেহেতু এই আয়তন যেহেতু তাপমাত্রার উপরে নির্ভরশীল, তাই নর্মালিটি এককটাও তাপমাত্রার উপর নির্ভরশীল হবে। তাহলে এই গেল আমাদের নর্মালিটি। এরপরে আমরা আসবো মোলারিটি। তাহলে আমরা দেখলাম নর্মালিটির ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন যেটা ছিল ডাব্লু বাই ই ইন্টু ভি। এখানে দেখো ভিটা হচ্ছে আয়তন, এবার তাপমাত্রার প্রভাবে এর আয়তন কিন্তু ভ্যারি করে, অর্থাৎ কম বেশি হয়, তাই তাপমাত্রার প্রভাবে তাপমাত্রার প্রভাবে তাপমাত্রার প্রভাবে প্রভাবে নর্মালিটি কিন্তু প্রভাবিত হবে। তাহলে এই হচ্ছে আমাদের নর্মালিটির বিষয়। এবার আসবো আমরা আসবো যে 3 নম্বর ইউনিটটা ছিল, সেটা হচ্ছে মোলারিটি। মোলারিটি তাকে এম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে মোলারিটি কি, একই রকম ভাবে 1 লিটার দ্রবণে যত গ্রাম অণু, দ্রাব থাকবে, সেটা হচ্ছে সে দ্রবণের মোলারিটি। তাহলে যদি ধরে নিই যে 1 লিটার দ্রবণে 1 গ্রাম অণু দ্রাব থাকে, তাহলে তার মোলারিটি হবে 1 মোলারিটি। আবার যদি 1 লিটার দ্রবণে যে 2 গ্রাম অণু দ্রাব থাকে, তাহলে তার হবে 2 মোলার। 1 লিটার দ্রবণে যদি 0.5 গ্রাম অণু দ্রবীভূত থাকে, তবে তার মোলারিটি হবে 0.5 মোলার। এই হচ্ছে বিষয়। একই রকম ভাবে এটা 1 লিটার, অর্থাৎ সেটা আমরা বলতে পারি 1000 ml বা 1000 কিউবিক সেন্টিমিটার। তাহলে এই হচ্ছে মোলারিটি। এবার তোমাদের কোশ্চেন হতে পারে
তাহলে গ্রাম অণু ব্যাপারটা কি? গ্রাম অণু, গ্রাম অণু বিষয়টা হচ্ছে দ্রাবের গ্রাম অণু, গ্রাম অণু, গ্রাম অণু দ্রাবের অর্থাৎ মৌলের প্রদত্ত ভর, প্রদত্ত ভর, প্রদত্ত ভর অর্থাৎ যে ভরটা আমার দেওয়া থাকবে সেটাকে যদি ডাব্লু দ্বারা প্রকাশ করি বাই তার হচ্ছে আণবিক ওজন, আণবিক ওজন, আণবিক ওজন, সেটা তো আমরা আণবিক ওজনটাকে এম দ্বারা প্রকাশ করি, স্মল এম। এটা যেহেতু যদি আমি ক্যাপিটাল এম ধরি তাহলে এটা স্মল এম হবে, এটা যদি আমি ক্যাপিটাল এম হিসাবে ধরি কিংবা এটা যদি স্মল এম হিসাবে ধরি তাহলে এটা হয়ে যাবে আমার ক্যাপিটাল এম। এই হচ্ছে বিষয়। তাহলে দেখো আমি বলতে পারি ভি লিটার আয়তনে অর্থাৎ দ্রবণে, ভি লিটার দ্রবণে, দ্রবণে দ্রাব থাকে কিংবা দ্রাব কত ডাব্লু বাই এম গ্রাম অণু, গ্রাম অণু এটা মানে মোল, এটা মানে মোল সংখ্যা, ডাব্লু বাই আণবিক ওজন অর্থাৎ প্রদত্ত ভর বা আণবিক ওজন এটাই হচ্ছে মোল সংখ্যা। তাহলে একই রকম ভাবে যদি 1 লিটার দ্রবণের ক্ষেত্রে বের করি দ্রাব কতটা থাকে তাহলে আমি বলতে পারি ডাব্লু বাই এম বাই ভি, তাহলে ডাব্লু বাই এম ইন্টু ভি, এটাই হচ্ছে আমার, এটা হচ্ছে মোলারিটির ম্যাথমেটিক্যালি এক্সপ্রেশন অর্থাৎ গাণিতিক রূপ, মোলারিটির গাণিতিক রূপ তাহলে হচ্ছে ডাব্লু বাই এম ইন্টু ভি। তাহলে হয়েছে মোলারিটি। এবার আমরা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা একটু আমরা দেখব, মোলারিটি আর নর্মালিটির মধ্যে সম্পর্কটা কি। তাহলে এবার আমরা দেখি নর্মালিটি আর মোলারিটির মধ্যে সম্পর্ক কি। নর্মালিটি, নর্মালিটি আর মোলারিটির মধ্যে সম্পর্ক, নর্মালিটি এবং মোলারিটি, মোলারিটি এর মধ্যে সম্পর্ক। আমরা জানি যে নর্মালিটি সমান মানে গাণিতিক রূপটা পেয়েছিলাম নর্মালিটির সমান ডাব্লু বাই ই ইন্টু ভি, এটা পেয়েছিলাম। আর মোলারিটির পেয়েছিলাম গাণিতিক রূপ মোলারিটি, সেটা হচ্ছে ডাব্লু বাই এম ইন্টু ভি। আচ্ছা, এখানে একটা জিনিস বলা হয়নি যে মোলারিটির এককটা তাহলে কি হবে। তা মোলারিটি মানে তো আমরা দেখেছিলাম ডাব্লু বাই এম বাই ভি, তাহলে এটা মানে তো মোল, তাহলে এর এককটা হবে মোল, এটা মানে লিটার, লিটার ইনভার্স। আবার তাপমাত্রার উপর নির্ভর করে কি করে না, দেখো এই গাণিতিক রূপে ভি আছে মোলারিটির ক্ষেত্র, তাই ভি যেহেতু অর্থাৎ আয়তন যেহেতু তাপমাত্রার উপর নির্ভর করে তাই মোলারিটিও তাপমাত্রার উপরেও নির্ভর করবে, এই হচ্ছে বিষয়। এবার দেখো নর্মালিটির ক্ষেত্রে আমরা লিখতে পারি ডাব্লু সমান নর্মালিটি, কিংবা এটা আগে লিখি ই ইন্টু ভি নর্মালিটি, নর্মালিটি। আর মোলারিটির ক্ষেত্রেও লিখতে পারি আমরা যে ডাব্লু সমান এম ইন্টু ভি মোলারিটি, মোলারিটি। যেহেতু দুটো সমীকরণ যদি এটা হিসাবে প্রকাশ করি আমি, তা দুই ক্ষেত্রে বাম দিকে ডাব্লু আছে অর্থাৎ যে দ্রাবের ওজন সেটা আছে অর্থাৎ দ্রাবের ভরটা, তাহলে এ ডাব্লু সমান করতে পারি, তাহলে ডান দিকও সমান হবে আমার। তা লিখতে পারি যে ই ইন্টু ভি নর্মালিটি সমান এম ইন্টু ভি মোলারিটি।
এবার দেখো যে এই বি একই, সমানের উভয় দিকে যদি বি একই তাই কেটে গেল, তাহলে বলতে পারি যে নর্মালিটি সমান m/e ইন্টু মোলারিটি। এটা পরীক্ষায় খুব আসে, খুব ইম্পর্টেন্ট জায়গা এটা, যে নর্মালিটি এবং মোলারিটির মধ্যে সম্পর্কটা হচ্ছে তাহলে নর্মালিটি সমান m/e ইন্টু মোলারিটি, m/e ইন্টু মোলারিটি। তাহলে এমটা হচ্ছে আণবিক ওজন, এটা হচ্ছে তুল্যাঙ্ক ভার, আণবিক ওজন বাই তুল্যাঙ্ক ভার ইন্টু মোলারিটি। তাহলে m/eটাকে আবার x দ্বারা প্রকাশ করা হয়, x ইন্টু মোলারিটি। এবার একটা মোলের আণবিক ওজন আর তুল্যাঙ্ক ভর বের না করেও আমরা কিন্তু নর্মালিটি বের করতে পারি, অর্থাৎ x এর মান যেটা আছে সেটা কিন্তু বের করতে পারি, আমরা x এর মানটা বের করতে পারি। যদি কোনো মোলের মোলারিটি আণবিক ওজন আর তুল্যাঙ্ক ভার যদি আমরা নাও জানি কিংবা না বের করি, তা সত্ত্বেও কিন্তু আমরা x দ্বারা যে প্রকাশ করলাম সেই x এর মাধ্যমে সেটা প্রকাশ করতে পারি। এবার xটা কি? xটা হচ্ছে যদি অ্যাসিড হয় তাহলে ক্ষারগ্রাহিতা। এবার তোমাদের মনে হতে পারে ক্ষারগ্রাহিতা কি অ্যাসিডের? জলীয় দ্রবণে একটা অ্যাসিড যতগুলো H+ গ্রহণ করতে পারে সেটা তার ক্ষারগ্রাহিতা। ধরলাম H2SO4 একটা অ্যাসিড, H2SO4 সালফিক অ্যাসিড, তাহলে ক্ষারগ্রাহিতা কত হবে? 2H+ দিতে পারে জলীয় দ্রবণে, তাই এর ক্ষারগ্রাহিতা হবে কত? 2। যদি HCl ধরি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে একটা হাইড্রোজেন আছে, তাহলে একটা H+ দিতে পারবে জলীয় দ্রবণে, তাহলে এর ক্ষারগ্রাহিতা হবে 1। এবার ক্ষারের ক্ষেত্রে যদি আমরা ধরি, তাহলে ক্ষারের ক্ষেত্রে কি হবে? এটা তো অ্যাসিডের ক্ষেত্রে দেখলাম আমি x এর মানটা, তাহলে ক্ষারের ক্ষেত্রে x এর মান কি হবে? সেটা হবে অম্লগ্রাহিতা। তাহলে যে কোনো একটা ক্ষারের উদাহরণ নিই আমি, ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে জলীয় দ্রবণে যতগুলো OH দিতে পারবে, সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে যতগুলো OH দিতে পারবে সেটা তার অম্লগ্রাহিতা। তাহলে এক্ষেত্রে অম্লগ্রাহিতা কত হবে? 1। এবার যদি আমি ধরি যে লবণের ক্ষেত্রে, তাহলে লবণের ক্ষেত্রে x এর মানটা কি হবে? x ভ্যালুটা লবণের ক্ষেত্রে হবে যতগুলো ক্যাটন অথবা অ্যানায়ন, যে মোট সংখ্যা সেই সংখ্যাটা হবে x এর মান। তাহলে একটা যে কোনো লবণ ধরে নিই, ধরো NaCl, সোডিয়াম ক্লোরাইড, মনে করো, তাহলে সোডিয়াম কতগুলো অ্যানায়ন এবং কতগুলো ক্যাটায়নে ভাঙবে? তাহলে একটা Na+ আর একটা Cl- হয় অ্যানায়ন কিংবা ক্যাটায়ন ধরবো, তাদের মোট যে চার্জটা হবে সেটাই হবে লবণের মানে x এর মান অ্যাকচুয়ালি, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে Na+ যদি ধরি তাহলে +1 হবে, অর্থাৎ 1 হবে, আর যদি Cl- ধরি তাহলে কি -1 অর্থাৎ 1 হবে। তো যে কোনো একটা ধরবো, হয় ক্যাটায়ন ধরবো কিংবা অ্যানায়ন ধরবো, তার মোট যে যোজ্যতা সংখ্যাটা সেটা হচ্ছে x এর মান। আর উদাহরণ দিই, ধরো ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তাহলে এক্ষেত্রে দেখো তো ক্লোরিন কটা আছে আর ম্যাগনেসিয়াম বা কটা আছে, অর্থাৎ ম্যাগনেসিয়ামের চার্জ কত? ম্যাগনেসিয়ামের চার্জ হচ্ছে Mg2+, তাহলে মোট যে চার্জ অর্থাৎ তার যে যোজ্যতা সেটাই হবে x এর মান। তাহলে এক্ষেত্রে MgCl2 ক্ষেত্রে যদি Mg রেসপেক্ট করি তাহলে তার চার্জ অর্থাৎ যোজ্যতা হবে 2, অথবা Cl যদি ধরি আমি তাহলে Cl-। এবার তোমাদের কোশ্চেন হতে পারে তাহলে এক্ষেত্রে তো চার্জ একটা থাকছে, তাহলে 1 হওয়া উচিত, কিন্তু 1 হবে না, কারণ কি এটা তো Cl2 আছে, অর্থাৎ দুটো Cl আছে, তাই এখানে 2, অর্থাৎ এর একটা Cl মানে একটা -1 আর দুটো মানে তাহলে কি -2 হবে।
তাহলে অবশ্যই 2 হবে আর যোজ্যতা। তাহলে আমরা বলতে পারি এক্স এর মান হচ্ছে অম্লগ্রাহিতা, ক্ষারগ্রাহিতা, গ্রাহিতা সমান অম্লগ্রাহিতা, অম্লগ্রাহিতা, আর লবণের ক্ষেত্রে তো বললাম সেটা সমান এক্স। তাহলে এই হচ্ছে বিষয়। এই জায়গাটা ভালো করে মনে রাখবে যে নর্মালিটি আর মডারেটের মধ্যে সম্পর্ক, এটা ভালো মনে রাখবে, কারণ এখান থেকে কোশ্চেন আসবেই। তাহলে এই হলো আজকের বিষয়বস্তু। তাহলে আজকে এই পর্যন্ত থাক, পরের আমরা 3 নম্বর টপিক নিয়ে আলোচনা করব। সেই চ্যাপ্টারে সেই টপিকে যা যা থাকবে সেগুলো আমি আবার বিস্তারিত আলোচনা করব। থ্যাংক ইউ।